কোরিয়া হয়তো আমাদের অনেকেরই ড্রিম কান্ট্রি, কিন্তু আমরা কি জানি কেন কোরিয়া বিভক্ত হয়ে দুটি আলাদা দেশ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? বলতে গেলে কোরিয়া একসময় ছিল একটি একক দেশ, যেখানে সবাই মিলেমিশে বাস করত। তবে নানা যুদ্ধ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে কোরিয়া বিভক্ত হয়ে যায়। কোরিয়া বিভক্তিতে জাপান, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ প্রভাব ছিল। কোরিয়ার ভাগ্য নির্ধারণে এই দেশগুলো জড়িত থাকার ফলে আজকের বিভক্ত কোরিয়ার চিত্র তৈরি হয়েছে। কিন্তু তারা কিভাবে কোরিয়া বিভক্ত করতে প্রভাব ফেলেছে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কোরিয়া বহুদিন ধরে একটি স্বাধীন ও সমৃদ্ধ রাষ্ট্র ছিল। 1388 সালে প্রতিষ্ঠিত গোরীয় রাজবংশ এবং তার পরবর্তী জোসিয়ন রাজবংশ কোরিয়ার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল, কারণ তারা প্রায় 200 বছরেরও বেশি কোরিয়াকে শাসন করেছিল। 1400 থেকে 1910 সাল পর্যন্ত কোরিয়া ছিল একটি স্বাধীন জাতি, যার শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামরিক শক্তি ছিল। সে সময় উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বলতে কিছু ছিল না। ছিল একটা দেশ, সেটা হচ্ছে কোরিয়া। তবে 1910 সালে কোরিয়া জাপানের দখলে চলে যায় এবং শুরু হয় কোরিয়ায় জাপানি উপনিবেশকরণের এক অমানবিক অধ্যায়। জাপান কোরিয়া দখল করার পর কোরিয়ান জনগণের ওপর ব্যাপক নিপীড়ন চালায়। কোরিয়ার ভাষা, সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করা হয়। কোরিয়ানরা তাদের দেশের প্রাকৃতিক সম্পদ হারায়, যেগুলো জাপানের স্বার্থে শোষিত হচ্ছিল। এই দখলদারিত্ব কোরিয়ান জনগণের জন্য একটি দীর্ঘকালীন অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। তবে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন জাপান পরাজিত হয়, তখন কোরিয়ার জনগণ স্বাধীনতার স্বপ্ন দেখে। কারণ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর কোরিয়া মুক্তি পায়। তবে তার সাথে সাথে কোরিয়ার ভাগ্য অদ্ভুতভাবে পরিবর্তিত হতে থাকে। জাপান পরাজিত হওয়ার পর কোরিয়াকে মুক্ত করার জন্য দুটি সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একসঙ্গে কাজ শুরু করে। কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করা হয় 38 ডিগ্রি রেখা অনুযায়ী। উত্তর অংশে সোভিয়েত সেনাবাহিনী এবং দক্ষিণ অংশে মার্কিন সেনাবাহিনী প্রবেশ করে। এরপর 1945 সালের আগস্টে কোরিয়ার জনগণ স্বাধীনতার আশা নিয়ে সামনে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু তাদের স্বাধীনতা ছিল শর্ত সাপেক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন নিজেদের স্বার্থ রক্ষা করতে কোরিয়া উপদ্বীপে তাদের নিজ নিজ শাসন ব্যবস্থা স্থাপন করে। সোভিয়েত ইউনিয়ন কোরিয়ার উত্তর অংশে কমিউনিস্ট শাসন চালু করলে দক্ষিণে মার্কিন সেনাবাহিনী একটি সামরিক শাসন প্রতিষ্ঠা করে। দক্ষিণ কোরিয়াতে মার্কিন বাহিনী সিংম্যান রি এর নেতৃত্বে একটি বিরোধী সরকার গঠন করে, যা ছিল কমিউনিস্ট বিরোধী। উত্তরে সোভিয়েত ইউনিয়ন কিম ইল সাংকে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করে, যিনি পরে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা হন। 1948 সালে কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে দুটি আলাদা সরকার গঠন হয়, দক্ষিণ কোরিয়ার সিংম্যান রি এবং উত্তরে কিম ইল সাং। 1950 সালে উত্তরের নেতা কিম ইল সাং বিশাল সেনাবাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করেন। তিনি দাবি করেন যে তিনি পুরো কোরিয়ার নেতা হতে চান, আর তখনই দক্ষিণ কোরিয়া পাল্টা আক্রমণ চালায়, যা কোরিয়া যুদ্ধের সূচনা করে। চলুন এই নিয়ে একটু বিস্তারিত জেনে আসা যাক। 1948 থেকে 1950 সালের মধ্যে উত্তর কোরিয়া তার সামরিক শক্তি বাড়াতে শুরু করে। সোভিয়েত ইউনিয়ন তাদের সমর্থন দিয়ে ট্যাঙ্ক, অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম পাঠাতে থাকে। তবে দক্ষিণ কোরিয়া, যা তখনও যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন ছিল, সামরিকভাবে দুর্বল ছিল। 25 জুন 1950 উত্তর কোরিয়া হঠাৎ করেই সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। এই আক্রমণের উদ্দেশ্য ছিল শুধু দক্ষিণ কোরিয়া নয়, গোটা কোরিয়া উপদ্বীপে একটি একক কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পুঁজিবাদী শক্তির দেশগুলো জাতিসংঘের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সহায়তায় সেনা পাঠাতে শুরু করে। এ সময় জাতিসংঘ, যা পূর্বে কোনো যুদ্ধে সৈন্য পাঠাতে পারেনি, এবার প্রথমবারের মতো বৈশ্বিক সামরিক পদক্ষেপ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ছিল প্রধান সহায়ক বাহিনী এবং তাদের সহায়তায় আরও 20টি দেশ যুদ্ধের ময়দানে যোগ দেয়। সোভিয়েত ইউনিয়ন যদিও উত্তর কোরিয়াকে অস্ত্র পাঠায়, কিন্তু কোনো সামরিক বাহিনী পাঠাতে রাজি হয়নি। প্রথম দিকে উত্তর কোরিয়া সেনারা দক্ষিণ কোরিয়ার প্রায় সমস্ত অঞ্চল দখল করে ফেলে এবং বুসান শহর ছিল একমাত্র নিরাপদ এলাকা। তখন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রধান জেনারেল ডগলাস ম্যাক আর্থারকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ডগলাস তখন মার্কিন সেনাবাহিনীর অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান হিসেবে পরিচিত। তখন তিনি একটি চ্যালেঞ্জিং পরিকল্পনা গ্রহণ করেন। তিনি সিওল শহরের খুব কাছে ইঞ্চজন বন্দর দিয়ে
আক্রমণ করতে চান। তার এই পদক্ষেপ শুধু দক্ষিণ কোরিয়াকে পুনরুদ্ধার করতেই সাহায্য করেনি, বরং একে বিচ্ছিন্ন করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এই আক্রমণের পর নভেম্বর মাসের মধ্যে উত্তর কোরিয়া সেনারা পিছু হটতে শুরু করে। দক্ষিণ কোরিয়া পুনরুদ্ধার হয় এবং মার্কিন সেনারা ৩৮তম সমান্তরাল রেখা পার হয়ে উত্তর কোরিয়া দখলের জন্য এগিয়ে যায়। যদিও এর ফলে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। মার্কিন সেনাদের সীমানা ছিল চীনের কাছে এবং তারা চীনের সীমান্তে পৌঁছানোর আগেই সমস্যা সৃষ্টি হয়। ঠিক তখনই রহস্যময় এক মোড় আসে, যখন মার্কিন সেনারা ইয়েলো নদী পার করে। চীন তাদের সেনাবাহিনী নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। চীন তখন একটি শক্তিশালী কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। চীন উত্তর কোরিয়াকে সমর্থন করে দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হয়। এতে মার্কিন সেনারা চীনের আক্রমণে পিছু হটতে বাধ্য হয়। চীন ও উত্তর কোরিয়ার যৌথ বাহিনী আবার দক্ষিণ কোরিয়ার অধিকাংশ অংশ পুনরুদ্ধার করে, যা ছিল এক রহস্যময় ঘুরপাকের মতো। ৩ বছর ধরে চলমান যুদ্ধের ফলে দুই কোরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ধ্বংস হয়ে যায় এবং অস্ত্র সরবরাহের সংকট দেখা দেয়। দুই কোরিয়ার মধ্যে অস্থিরতা আরও বেড়ে যায়, যা কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেয়। কোরিয়া যুদ্ধ ছিল এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন পরোক্ষভাবে যুক্ত হয়ে যায়। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষে লড়াই করে আর চীন উত্তর কোরিয়ার পক্ষে। কোরিয়া যুদ্ধ, যা ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলেছিল, তা ৩৮তম সমান্তরাল রেখার আশেপাশে সংঘটিত হয়েছিল। এই দীর্ঘ সংঘাতের ফলে প্রায় ২৫ লাখ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল এবং ১০ লাখেরও বেশি মানুষ আহত হয়েছিল। শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল আর অর্থনৈতিক কাঠামো চুরমার হয়ে পড়ে। যুদ্ধের পর ১৯৫৩ সালের ২৮ জুলাই একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যা কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমানোর চেষ্টা করেছিল। এই চুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি কোরিয়া যুদ্ধকে প্রক্সি যুদ্ধ হিসেবে চিহ্নিত করে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভারতের পরামর্শ অনুযায়ী ৩৮তম সমান্তরাল রেখার দুই পাশে ২ কিলোমিটার করে মোট ৪ কিলোমিটার এলাকা ডিমিলিটারাইজড জোন হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কোনো সামরিক বাহিনী অবস্থান করতে পারবে না। কোরিয়া যুদ্ধের পর দুটি কোরিয়া নিজেদের অবস্থান শক্তিশালী করে নেয়। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি উন্নত শিল্পোন্নত রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। অর্থনৈতিক উন্নতি, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বৈশ্বিক নেতৃত্বের দিকে এগিয়ে যায়। তবে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে একটি অত্যন্ত নিপীড়ক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। কিম ইল সাংয়ের মৃত্যুর পর তার ছেলে কিম জং ইল এবং এখন কিম জং উনের শাসনামলে উত্তর কোরিয়া একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়। দক্ষিণ কোরিয়া বর্তমান বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে নাগরিকদের জীবন মান উন্নত, কিন্তু উত্তর কোরিয়া কার্যত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের রোষানলে পড়ে নানা ধরনের নিষেধাজ্ঞার শিকার হচ্ছে। যদিও কোরিয়া দুটি দেশে বিভক্ত, কিন্তু কোরিয়ানরা এখনও একত্রিত হওয়ার স্বপ্ন দেখে। ৩৮ ডিগ্রি সীমারেখা, যেটি দুই কোরিয়ার মধ্যে একটি নোম্যান্স ল্যান্ড হয়ে দাঁড়িয়েছে, তা একদিন নিশ্চয়ই ঘুঁচে যাবে, এমনটি তারা আশা করে। দক্ষিণ কোরিয়ার সরকার মাঝে মাঝে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করে, কিন্তু এ পর্যন্ত সেভাবে সফলতা আসেনি। কারণ ১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে শত্রুতা সাময়িকভাবে থেমে গেলেও আজও দুই কোরিয়া একে অপরকে শত্রু হিসেবে দেখে। ৭২ বছর পরও দুই দেশ একে অপরের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের মতো উত্তেজনা বজায় রেখেছে। সীমান্তের দুই পাশে চলছে শক্তির প্রতিযোগিতা। দুই কোরিয়া কি শত্রুতার এই রোষানল থেকে বের হয়ে আসতে পারবে, তা হয়তো সময়ই বলে দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এমন নতুন নতুন ভিডিও পেতে গল্পবিন্দু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।